আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান। অর্থনীতির জন্য পরিসংখ্যান বইয়ের মোট অধ্যায়ের সংখ্যা 8টি, কিন্তু মজার বিষয় হলো প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে 40 থেকে 50 মার্কের। বাকি অধ্যায়গুলোতে 5, 10, 15, 5, 10, 15 এর বেশি প্রশ্ন সচরাচর আমরা দেখি না। তাহলে প্রথম অধ্যায়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ, অথবা আমরা প্রথম অধ্যায় নিয়েই আলোচনা শুরু করব। প্রথম অধ্যায়ের নাম হলো সম্ভাবনা, প্রবাবিলিটি ইংরেজিতে বলা হয়। প্রশ্ন হলো সম্ভাবনা কাকে বলে? কি সম্ভাবনা? আমরা তো কথায় কথায় বলি আমার যাওয়ার সম্ভাবনা নাই, আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা নাই, আমার কলেজে যাওয়ার সম্ভাবনা নাই, আমার অমুক কাজের সম্ভাবনা নাই, কিন্তু এটাকে আসলে সম্ভাবনার সংজ্ঞা বলা যায় না। তাহলে সম্ভাবনার সংজ্ঞা কেমন হবে? গণিত বা সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। এই জন্য আমরা যদি সম্ভাবনার পরিপূর্ণ সংজ্ঞা বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, কোন ঘটনা ঘটার নিশ্চয়তার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। কোন ঘটনা ঘটার নিশ্চয়তার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। তার মানে সম্ভাবনার সংখ্যাটা কেমন? আমরা যে কথায় কথায় বলি যাওয়ার সম্ভাবনা নাই, এইটা হবে না। আমরা যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা 50%, আমার যাওয়ার সম্ভাবনা 100%, দেখি যেতে পারি নাও পারি, এটাকে আমরা সম্ভাবনা বলতে পারি না। তাহলে সম্ভাবনার সংজ্ঞা কি? যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, গণিত দ্বারা প্রকাশ করা হবে, যেমন যাওয়ার সম্ভাবনা 50%, যাওয়ার সম্ভাবনা 100%, এইটাকে আমরা সম্ভাবনা বলতে পারি। তাহলে সম্ভাবনার সংখ্যা কি? কোন ঘটনা ঘটার নিশ্চয়তার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। অন্যভাবে আমরা বলতে পারি, কেমন ভাবে? কোন ঘটনার অনুকূল ফলাফলকে ওই ঘটনার মোট ফলাফল দ্বারা ভাগ দিলে যে মান পাওয়া যায় তাকে সম্ভাবনা বলে। কোন ঘটনার অনুকূল ফলাফলকে ওই ঘটনার মোট ফলাফল দ্বারা ভাগ দিলে যে মান পাওয়া যায় তাকে সম্ভাবনা বলে। প্রশ্ন হলো অনুকূল ফলাফল কি, মোট ফলাফল কি? আমরা জানি সবাই মুদ্রার পিঠ কয়টি? 2টি। ছক্কার পিঠ কয়টি? 6টি। লুডোর ছক্কা 6টি পিঠ। আমি একটু দেখানোর চেষ্টা করি। এইটা হলো আমার লুডোর ছক্কা। লুডোর ছক্কা আমার উপরে কি দেখি? একটা ফোঁটা দেওয়া থাকে। এই পাশে কয়টা থাকে? 2টা থাকে। সামনে কয়টা থাকে? 3টা থাকে। নিচে থাকে, বাম পাশে থাকে। এক কথায় ছক্কার 6টা পিঠ থাকে। কয়টা পিঠ থাকে? 6টা। আমরা যখন নিক্ষেপ করি কয়টা আসে? যে কোনো একটা আসে, যেটা আসে সেটাকে আমরা বলি অনুকূল ফলাফল। আর মোট যে ফলাফলগুলো ছিল 6টা, ওটাকে আমরা বলি মোট ফলাফল। তাহলে ছক্কার পিঠ কয়টা? 6টি। এই 6টা হলো মোট ফলাফল। আর নিক্ষেপ করলে আসবে কয়টি? যে কোনো একটি আসবে, এটাকে আমরা বলি অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ দিলে যে মান পাওয়া যায় তাকেও সম্ভাবনা বলে। তাহলে সম্ভাবনার সংজ্ঞা ক্লিয়ার আমাদের? এই সম্ভাবনার অঙ্কগুলো করতে গেলে আমাদের বেশ কিছু সংজ্ঞা জানা দরকার, যেমন নমুনা বিন্দু, তারপরে নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দু কি? কোন দৈব পরীক্ষণে যতগুলো ফলাফল বা ঘটনা আসার সম্ভাবনা আছে তাকে আমরা বলি নমুনা বিন্দু। কোন দৈব পরীক্ষণে বা কোন দৈব পরীক্ষায় যতগুলো ফলাফল আসার সম্ভাবনা আছে সেটাকে আমরা বলি নমুনা বিন্দু। যেমন একটা ছক্কা নিক্ষেপ করা হলো, কি ফলাফল আসতে পারে? 1, 2, 3, 4, 5, 6। এইটাকে আমরা বলি নমুনা বিন্দু। আর এই নমুনা বিন্দুকে যখন আমরা এমন ভাবে লিখি, যেমন নমুনা ক্ষেত্র এস সেট দ্বারা প্রকাশ করা হয়। এই নমুনা বিন্দুকে যখন আমরা 1, 2, 3, 4, 5, 6 এভাবে লিখি, তখন আমরা সেটাকে বলি নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দু কি? কোন দৈব পরীক্ষণের যতগুলো ফলাফল আসতে পারে বা আসার সম্ভাবনা আছে সেই ফলাফলগুলোকে আমরা বলি কি? নমুনা বিন্দু। আর নমুনা বিন্দুকে যখন আমরা এভাবে সাজিয়ে লিখি তখন সেটাকে আমরা বলি নমুনা ক্ষেত্র। এই নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্র ছাড়া অধিকাংশ অঙ্কই করা সম্ভব নয়। অতএব নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্রের সংজ্ঞা এবং কিভাবে নির্ণয় করতে হয় এটা আমাকে পরিষ্কার জানতে হবে। আশা করি আমরা
আপাতত এতটুকু বেশ সুন্দর বুঝতে পেরেছি। তারপর আমরা নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করতে হয় এইটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।